হ্যালো এভরিওয়ান। আমাকে দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কিংবা অনেকের মনে হতে পারে, কৌতূহলটা নিবারণের জন্য বলেই দিই। এক নম্বর হচ্ছে গলা আদৌ কবে সারবে আমি জানি না। তাতে আমারও খানিকটা দোষ রয়েছে, কারণ মাঝে মাঝেই উল্টোপাল্টা ঠান্ডা জিনিস খেয়ে ফেলি আর কি। অ্যাকচুয়ালি গলা যদি কারোর খারাপ হয়, যাদের হয় জানবেন, গলা কমতে অনেক দিন টাইম লেগে যায় এবং খুব রেস্ট্রিকশনে থাকতে হয়, কিন্তু আমি রেস্ট্রিকশনে একদম থাকি না। আমি তার মধ্যেই উল্টোপাল্টা খেয়ে ফেলি অর্থে ঠান্ডা জিনিস খেয়ে ফেলি। সেই জন্য আমার কমতে আরও বেশি টাইম লাগে। আমি এখনো পর্যন্ত লাঞ্চ করিনি, অ্যাকচুয়ালি রান্নাবান্না করতে হয়েছে। তো জানেন আপনারা, সাংসারিক কাজ মানুষের থাকে। এবার আমাকে দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কোনো মানে এখন একদমই বলতে গেলে এত কাজ করতে হচ্ছে যে সংসারের চাপে চিলে চ্যাপ্টা হয়ে গেছি। কাজেই একদম সাজগোজ করে যে ভিডিও করতে বসা, সেটা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। আর আপনারা দেখবেন আমি প্রায়শই 2-3টে জামা ঘুরিয়ে ঘুরিয়ে পরে ভিডিও করি। যেমন এই জামাটা আপনারা দেখেন প্রায়, কারণ কি আমার হাতের কাছে না এই জামাগুলো সবসময় রেডি থাকে, কারণ আমি হুটপাট দরকারে বাইরে বেরোই, তো এগুলো পরেই আমি ভিডিও করতে বসে পড়ি। ইনফ্যাক্ট আপনারা যদি আমার যারা সাবস্ক্রাইবার বা আমাকে যারা চেনেন, তারা রাস্তাঘাটে যদি কখনো আমাকে দেখেন, দেখবেন ম্যাক্সিমাম টাইম আমি এই ধরনের জামা পরেই বেরিয়ে পড়ি বা এই জামাগুলো পরেই বেরিয়ে পড়ি। আমার ফ্যাসিনেশনটা 100বার আছে, তবে আমার মনে হয় কার্যক্ষেত্রে ফ্যাসিনেশনটা আগে না, কার্যক্ষেত্রে কাজটা আগে। আপনার ওয়ার্কটা মানুষ দেখে আপনার সাজগোজটার থেকে বেশি। আপনার ওয়ার্ক যদি ভালো হয় তাহলে আপনি মানুষের মনে পৌঁছতে পারবেন, নচেত সেজে গুজে বসে প্রথমে হয়তো দৃষ্টিনন্দন হবে ব্যাপারটা, কিন্তু আপনি মানুষের মন অবধি পৌঁছতে পারবেন না। জিনিসটা মানুষ হয়তো 2 দিন দেখবে, 3 দিনের দিন আপনি সমালোচনার মুখোমুখি হবেন, যে কাজ পারে না আবার অতিরিক্ত সাজ। এরকম এরকম প্রচুর 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 বাস্তব কাহিনী আশপাশে দেখতে পাবেন একটু চোখ রাখলেই। এবার আমি না সবসময় ঘর দৌড় ক্লিন করে গুছিয়ে বসতে পারি না, কারণ বুঝতেই পাচ্ছেন গৃহস্থ বাড়ি এবং যা ওয়েদার চলছে আমাদের, তো এদিক ওদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো থাকে, এবং তার মধ্যেই আমি এতটুকুনি সময় যদি পাই সেটাকে বের করে ভিডিও করতে বসে পড়ি। এই যেরকম একটু আগে আমি রান্না কমপ্লিট করে জাস্ট আমি চান করে বেরিয়েছি, স্নান করে বেরিয়েই আমার চুল দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি জাস্ট চান করে বেরিয়ে বসে পড়েছি। স্নানের পর ভিডিওটা করে আমি নিচে যাব আমার লাঞ্চ করতে, আমার বেবিকে আমি খাইয়ে এসেছি। সো ওই ফ্যাসিনেশন, সেজে গুজে বসা, ভিডিও করা, বা টাইমে বসা, বা ডেলিকেসি মেনটেন করা, বা ডেলিকেটলি বসা, বা একটা দৃষ্টিনন্দন হয়ে বসা, বা একটা সবসময় একটা আলাদা পোশাক, যেটা আমি আগে তবুও ছোট ছিল বলে একটু করতে পারতাম, এখন সেটাও আর হয় না, কারণ আমার বেবির একটু এই ওয়েদারের জন্য শরীরটা খারাপ। তো তার মধ্যে কাজটাও রয়েছে, কাজটাকে তো নেগলেক্ট করলে হবে না, এটা আমার পেশা, এটা আমার নেশাও বলতে পারেন, পেশাও বলতে পারেন। নিজের কাজটাকে আমি খুব ভালোবাসি। আমার একান্ত যদি ভীষণ কোনো অসুবিধে না হয়, আমি আমার কাজটাকে বন্ধ দিই না। যাই হোক, আগে আমি কবিতাটি বলে নিই আজকে। এই কবিতাটি আমি 2 দিন মানে আগের সপ্তাহে যে কবিতাটি বলেছি তার আগে লিখেছি, বাট বলা হয়নি। এখন আমি করি কি, একটা করে 2টো করে কবিতা আমি লিখে রেখে দিই এবং একটা করেই কবিতা আমি শ্যুট করি, কারণ আমার ফোনে স্টোরেজের প্রবলেম হচ্ছে। কারণ কথা বলতে বলতে স্বভাবতই
ভিডিওটা একটু বড় হয়ে যায় এবং নিজেকে আপনি যদি সেই সময়টা না দেন, আপনি যদি পাবলিকের কাছে সেই এক্সপ্লেনেশনটা না দেন, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কারণ তারাও তো আপনার একটা ফ্যামিলির অংশ, আপনারা আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন। প্রত্যেক সপ্তাহে আপনাদের সঙ্গে আমি দেখা করতে ভিডিওতে চলে আসি। তো আপনারা যদি বাস্তবতা জিনিসটা না জানেন, কি চলছে বাস্তবিক আমার লাইফে, বা আমি কেন এরমভাবে বসে পড়েছি, আপনাদের কোয়ারি হতেই পারে। তো সেই কোয়ারিটাকে আমি মেটানোর জন্য, সেই কৌতূহলটাকে মেটানোর জন্য আমি কবিতাটি বলছি। অ্যাকচুয়ালি আমি ঘড়িটা দেখছি, আপনারা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর ক্লোথস। মানে আমাদের তো এখন মানে ডাম্প করার মতো অবস্থা হয়ে গেছে লিটারালি। যা বাইরে বৃষ্টি পড়ছে, এই আর্দ্রতা বেশি, শুকোচ্ছে না, তো সেই জন্য ঘরের মধ্যে দিতে হচ্ছে। এইটা আমরা গৃহিণীরা খুব ভালো বুঝি। তো রান্না বান্না সব দিক সামলাতে গিয়ে আমাদের টালমাটাল অবস্থা, হিমশিম খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কেন দেখছি ঘড়িটা, এখন প্রায় 6টা বেজে গেছে, আমি লাঞ্চ করিনি, সন্ধে 6টা। সো আগে আমি কবিতাটি বলে নিই। গরমে এসি, বিলও বেশি। উফ কি গরম, প্রাণ যে ওষ্ঠাগত। আসলে প্রকৃতিতে হয়েছে বিরাট ক্ষত, তার কেউ রাখি না খোঁজ, বরং আরও করি ক্ষত বিক্ষত রোজ রোজ। গরমে সব ঘরে চলে এসি, মেশিন অবিরত, তাতে অবশ্য বাদ পড়িনি আমরা কেউই, বরং তা বাড়ছে শত শত। আর প্রকৃতির নিজস্ব সাইকেলকে করছে প্রতিহত। এখন ইলেকট্রিক বিল আসছে 3 গুণ বেশি, কারণ ওই যে চলছে অবিরত এসি, যাতে বিল আসছে খুব বেশি বেশি। কিন্তু যে হারে বেড়েছে গ্লোবাল ওয়ার্মিং, তাতে কিছু নেই করার কোনো মানুষের উপায়। লাগাতেই হচ্ছে এসি মেশিন, সে যতই হোক তার আয়। এখন আয়ের থেকেই এখন আয়ের থেকেই রোজ মানুষের বেশি হচ্ছে ব্যয়, কারণ আবার সেই সব জায়গায় মূল্য বৃদ্ধি। সবাই মস্ত টাকার বিল ধরিয়ে দেয়, সবাই মস্ত টাকার বিল ধরিয়ে দেয়। দিনে দিনে বাড়ছে তাপ, হচ্ছে ঊর্ধ্বগতি, তার গ্যাটের টাকার এসি চালিয়ে হচ্ছে অবনতি। প্রকৃতির অবগুণ্ঠন আজ সরেছে সবার অলক্ষ্যে, কিন্তু একটু করলে কন্ট্রোল রাখা সম্ভব সব, কারণ তিনি যে মা, তিনি যে আমাদের পক্ষে। আগে গাছ ছিল, ফুল ছিল, ছিল পশু পাখি, সেই সবুজ ছাদ সরে গেছে আজ, দেখছে বড় বড় ইমারত আমাদের সবার আঁখি। একবার আমরা যদি প্রকৃতি বাঁচানোর চেষ্টা করি সবাই মিলে, তাহলে হয়তো এই দগ্ধ করা উত্তপ্ত রাক্ষস আমাদের আর খেতে পারবে না গিলে। কিন্তু সেটা বুঝতে হবে, লড়তে হবে একসাথে, অবশ্য করতেই হবে, একথা সবার নাই সইতে পারে ধাতে। তাহলে আর কি, চালাও এসি, ঘুমোও নাক ডাকিয়ে রাতে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনারা একটু ভেবে দেখবেন, আজ থেকে বহু বছর আগেও, হ্যাঁ আমি, যদি আপনাদের মনে হতে পারে আমি জ্ঞান দিচ্ছি, তবে আমি জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমার ঘরেও এসি চলছে, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, কিন্তু আমাদের কিছু করার নেই। গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে দিনে দিনে, আপনি পরিস্থিতি দেখুন, আপনারা প্রত্যেকেই দেখবেন যতই বৃষ্টি হোক আমাদের কিন্তু সেই রাতে উত্তপ্ত হয়ে থাকে ওয়েদার, আমাদের বাধ্য হয়ে এসি চালাতে হয়। আবার যখন একটু বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা আমেজ আসছে, আবার সেই গরম। কিন্তু সেটা কিন্তু আমাদের নিজেদের দোষেই আমরা করেছি। আমরা গাছ কেটে ফেলছি, আমরা বিভিন্ন জায়গায় মাল্টি স্টোরেড বিল্ডিং বানাচ্ছি, আমরা মলস বানাচ্ছি, আমাদের কোনো গাছের ছায়া নেই। আমরা একটা কথা বলি, গাছ লাগাও প্রাণ বাঁচাও, তাতে অক্সিজেন্স বাড়বে, তাতে কার্বন ডাই অক্সাইড কমবে। কিন্তু আমরা মুখে সে কথা বলছি, কার্যত করছি না, এবং আমরা তার মধ্যে একজন।
আমি আমাকে কখনোই মহান বলে দাবি করব না। হ্যাঁ, যদিও আমার বাড়িতে 3টে ছাদে প্রচুর গাছ লাগানো রয়েছে, আমি তো বলি বনবিতান আমার বাড়ির ছাদ বাগান। আমি কখনো যদি পারি আমার ছাদ বাগানের ছবি আমার চ্যানেলে বা পেজে পোস্ট করব, দেখবেন আপনারা। আমার বাবা বা মা ভীষণ ভালোবাসেন গাছ। আমি অত ভালো গাছ লাগাতে পারি না, আমার হাতে গাছ যে খুব ভালো হয় তা নয়। তবে হ্যাঁ, আমার শোনা কথা, আমি যখন জন্মেছিলাম আমার দাদুর আমাদের জমি ছিল, তো সেগুলো এখন নেই, সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেই আমাদের জমিতে প্রচুর ধান হয়েছিল, মানে সে বছর উপচে পড়া ধান হয়েছিল। তার আগে কোনো দিন আমাদের জমিতে এত ধান হয়নি। সেই জন্য আমার দাদু আমাকে আদর করে ডাকতেন শ্যামামা বলে। শ্যামামা ওনার আরাধ্যা ছিলেন। আমাকে আমার দাদু নাম দিয়েছিলেন ওই, যেহেতু অত ধান হয়েছিল তো ওনার আরাধ্যা দেবী হিসেবে শ্যামামা বলে ডাকতেন। তো আমি প্রাউড। এই যে অনেকে দেখবেন কালো ফর্সা নিয়ে বডি শেমিং করেন, আমার কিন্তু এই জিনিসটা একদম ভালো লাগে না পার্সোনালি। কালো জগতের আলো, আমি বরাবর এটা ছোট থেকে শিখে এসেছি। হ্যাঁ, অবশ্যই ফর্সা আমাদের দৃষ্টিনন্দন লাগে, কিন্তু তার মনটা যদি ফর্সা হয় তার থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নেই। মন যদি কালো হয় ফর্সা হলেও, তাহলে কিন্তু আপনি শান্তিটা কোথাও খুঁজে পাবেন না, এটা কিন্তু খুব বাস্তব। কাজেই সরি, একটুখানি হাত লেগে আমার ক্যামেরাটা ডাউন হয়ে গিয়েছিল, আমি তার জন্য এক্সট্রিমলি সরি। আসলে একা একা পুরো ভিডিওটা করতে হয়, একা একা এডিটিং করতে হয়, তো অনেক সময় বুঝতেই পারছেন দেরি হয়ে গেছে একটু। আই হ্যাভ টু রাশ, আই হ্যাভ টু হারি। সো সেই জন্যই বলা, আজকে আর বেশি কথা বাড়ালাম না, তাও প্রায় 12 মিনিটের কাছে ভিডিও হয়ে গেল। এবার আরেকটা কথা আমি বলতে চাই, আমি যেটা আপনাদেরকে বলছি যে হ্যাঁ, অনেকেই ভাববেন যে বেশি জ্ঞান দিচ্ছে। আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা একটু ভেবে দেখবেন আমি কথাটা কিন্তু খুব একটা ভুল বলছি না। আমি জানি আমিও হয়তো সেই একই পথের পথিক, আমাদের বাড়িতেও এসি রয়েছে, আমরাও হয়তো পরিবেশ দূষণে সেই জিনিসটাকে কন্ট্রিবিউট করছি, কিন্তু সেটা ওয়েদার পারপাসে। আমাদের এই ওয়েদার গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আন্টার্কটিকাতেও পর্যন্ত বরফ গলছে, এবং সেই বরফ যদি গলে তাহলে আমরাও জানি সেলে কি বিপুল পরিমাণে জলরাশি এসে আমাদের ক্ষতি হতে পারে। ভূকম্পন সবসময় প্রায় অনুভূত হচ্ছে কোথাও না কোথাও। আমরা ক্ষেপণাস্ত্রতে আমাদের বায়ু বিপর্যস্ত হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা যদি মানুষ হিসেবে নিজেদের কন্ট্রোল করি তাহলে কিন্তু আমরা পরিস্থিতিকে সামলাতে পারব। আরেকটা কথা বলে দিই, অনেকেই হয়তো ভাবছেন প্রত্যেক সপ্তাহে বলছি যে আমার এখনো পর্যন্ত দাঁতের ওটি হয়নি। আপনাদের একটা কথা বলে দিই, আমার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান, যিনি ডক্টর, উনি আমাকে এই মুহূর্তে করতে বারণ করেছেন, যার জন্যই আপনাদেরকে বলা, কারণ করতে আমাকে হবেই যা আমার দাঁতের পরিস্থিতি। তো আমি সবসময় আপনাদেরকে সেই কথাটা শেয়ার করি যে যখন আমার হবে, আমি প্রত্যেক সপ্তাহে লিখছি না যে হয়নি, যখন আমার হবে, আপনারা যখন দেখবেন আমার ভিডিও আসছে না, আমি হয়তো লিখে আপনাদেরকে বলে দেবো যে আমার ওটি হয়েছে। কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনাদেরকে আরেকটা কথা বলার, আমাকে প্লিজ 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 বিষয়বস্তু একটু সাজেস্ট করুন, কারণ আমি যেখান থেকে যা ক্যাচি লাইন পাই তাই দিয়ে লেখার চেষ্টা করি। জানাতে ভুলবেন আমার লেখাগুলো আপনাদের ঠিক কেমন লাগছে। আর পুজোর সময় হয়তো আপনারা আমার একটা স্টেজ পারফরমেন্স দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমার সোসাইটিতে কালচারাল প্রোগ্রামস হয়, সেখানে আমি স্টেজ পারফরমেন্স করি। আমার ডান্সের, আমার কবিতা, আমি যদিও প্রফেশনাল নেই, আমি শুধু পড়ে গতবার আমি করেছিলাম, ওটা ছিল শান্তিনিকেতনে, এবং আমি
নামটা নিতে চাইছি না, বা আমি ক্লিপিংসও দিইনি। আমি একজন পার্সোনালিটি যিনি এখন নেই পৃথিবীতে। ভেরি রিসেন্ট ওনার মানে আমরা সবাই শোকাহত হয়েছিলাম। আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যিনি মানে ভেরি রিসেন্ট, যিনি অ্যাক্সিডেন্টে যার দেহাবসান হয়েছিল, তো তার সাথে আমি কবিতা পাঠ করে এসেছি একই স্টেজে, সেম জায়গায় দাঁড়িয়ে। তো সেটা আমার কাছে একটা খুব শকিং ছিল ব্যাপারটা, যে আমি করে এলাম কিছুদিন আগে, মানুষটা রইল না কিছুদিন পরে। আমি এই ধরনের ব্যাপার নিয়ে খুব একটা কথা বলি না, বা আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে বা আমার পোয়েটিক বা রাইটার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব একটা কথা চ্যানেলে বা পেজে বলি না। বাট ফেমাস পার্সোনালিটি ছিলেন আমার ফ্যামিলিতে, তো হয়তো সেই ট্রেডিশন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই জন্যই হয়তো জন্মগত সূত্রে আমার এটা পাওয়া, লেখার যে স্পৃহা বলুন, লেখার যে যোগ্যতা বলুন, সেটা হয়তো সেই জায়গা থেকে আমি পেয়েছি, আমার ব্লু ব্লাড কানেকশনে এসেছে। কাজেই আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি একটুখানি আমাকে সাজেস্ট করেন কবিতার বিষয়বস্তু। আমি যদি কোটা ফানি কবিতা লিখি না সবসময়, আমি সব ধরনের কবিতা লেখার চেষ্টা করি। বিশেষত আমি গম্ভীর কবিতাই বেশি লিখি, ফানি ওয়েতে লিখি খুব কম। আমি সব ধরনের কবিতা লিখি, ওরকম আমার কোনো জোন নেই যে আমি এই জোনে কবিতা লিখি। আমি সব ধরনের ডান্স ফর্মও করি। সো আমার শুধু চ্যানেলের এবং পেজেসের নামগুলো আমি বলে দিচ্ছি, ইচ্ছা হলে আপনারা যদি ঘুরে আসেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। অপুস পোয়েটিক ফ্লেভার্স, ভিয়ান্স অ্যাভিনিউ, অর্পিতার গল্পের ঝুলি, অর্পিতার গল্পের আর গানের ঝুলি, ক্রিয়েটিভ অর্পিতা, এগুলো হচ্ছে আমার চ্যানেল আর পেজেসের নাম। আজকের জন্য টাটা, ধন্যবাদ।